হাই র্যাঙ্কার্স, কেমন আছো প্রত্যেকে? জলদি কমেন্টস করে জানাও তোমরা প্রত্যেকে কেমন আছো, আর আজকের ক্লাসের জন্য তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ইতিমধ্যেই আমরা গ্রুপ এর ইউনিট 1 সাব ইউনিট এ বি সি এবং ইউনিট 2 এর সাব ইউনিট এ বি সি কমপ্লিট করে আমরা ইতিমধ্যেই গ্রুপ বি অর্থাৎ শিক্ষা ও দর্শন পার্টের সাব ইউনিট এ কমপ্লিট করে সাব ইউনিট বিতে কিন্তু আমরা অলরেডি প্রবেশ করে গেছি। দেখতেই পাচ্ছ বোর্ডের মধ্যে কিন্তু লেখা রয়েছে গ্রুপ বি এর সাব ইউনিট ইউনিট 1 এর সাব ইউনিট বি অর্থাৎ ভারতীয় দর্শন সম্প্রদায়। এই পার্টে কিন্তু আমরা প্রত্যেকেই প্রবেশ করে গেছি এবং তোমরা যারা রেগুলার ক্লাস ফলো করো বা যারা রেগুলার বেসিসে ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, যারা পেড ব্যাচে রয়েছো, তারা প্রত্যেকেই জানো অলরেডি আমরা এই সাব ইউনিট বি থেকে আমরা কিন্তু দুটো ক্লাস কমপ্লিট করে ফেলেছি। কি করেছি? আমরা প্রথম দিন সাব ইউনিট বি এর ডে 1 যেটা, সেখানে কিন্তু আমরা টোটাল এই দর্শন শিক্ষা ও দর্শন পার্টের ভারতীয় দর্শনের যে পার্টগুলো রয়েছে, আস্তিক দর্শন, নাস্তিক দর্শন, সুন্দর করে চক আউট করে তোমাদেরকে আলোচনা করেছিলাম। সেখানে আমি কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম কি পড়তে হবে। যে ভারতীয় 4টে দর্শন আমাদেরকে পড়তে দিয়েছে, এই 4টে দর্শন অর্থাৎ ন্যায় দর্শন, বেদান্ত দর্শন, বৌদ্ধ দর্শন এবং লাস্ট ইসলামিক দর্শন, এই 4টে দর্শন থেকে কি পড়তে হবে, কোন জায়গাগুলো আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো সিলেবাসে ডাইরেক্ট উল্লেখ আছে, কোন জায়গা থেকে 100% প্রশ্ন আসার চান্স রয়েছে, এটা ডে 1-এ আলোচনা করেছিলাম অর্থাৎ কনসেপ্টের ক্লাসে। দেন আমরা আগের ক্লাসে কি শিখলাম? আগের ক্লাসে কিন্তু আমরা ন্যায় দর্শনটাকে আলোচনা করেছি, পুঙ্খানুপুঙ্খভাবে ন্যায় দর্শনকে সুন্দর করে চক আউট করে আলোচনা করেছি, যেটা তুমি এখন পর্যন্ত কোনো বইয়ে দেখাতে পারবে না। শুধুমাত্র যে বইটা আমি লিখেছি সেই বইয়েই কিন্তু এই চক আউটগুলোকে সুন্দর করে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাই তো? অলরেডি এগুলো হয়তো সেইভাবে দেওয়া নেই, তাড়াহুড়ো করে বইটা যেহেতু লঞ্চ হয়েছে এবার, তো তোমরা এই যে ক্লাসগুলো করছো এখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পেয়ে যাচ্ছ, যথেষ্ট পরিমাণে কিন্তু টোটাল ইনফরমেশন, একদম বেসিক ইনফরমেশন, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসার চান্স সর্বাধিক রয়েছে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আজকেও কিন্তু আমাদের আরও একটা দর্শন নিয়ে আলোচনার বিষয়, দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে কি? বেদান্ত দর্শন। আজকে আমরা আলোচনা করব বেদান্ত দর্শন। এই বেদান্ত দর্শনটা কি? বেদান্ত শব্দের অর্থটাই বা কি? কে এই দর্শনের প্রবক্তা বা প্রতিষ্ঠাতা? এই দর্শনের গুরুত্ব কি? দর্শনের মূল বক্তব্য কি? সমস্ত কিছু। শুধু তাই নয়, এই দর্শনের শিক্ষাগত গুরুত্ব, তার সাথে হচ্ছে দর্শনের যে 3টে শাখা, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি অ্যান্ড এক্সিওলজি, অর্থাৎ মূল্যবিদ্যা, জ্ঞানতত্ত্ব এবং আমাদের এপিস্টেমোলজি যেটা অধিবিদ্যা, মেটাফিজিক্স অধিবিদ্যা, এই পার্টগুলো নিয়েও কিন্তু আমাদের আলোচনা করতে হবে। অলরেডি আমরা প্রত্যেকে বুঝেই গেছি, প্রথম দিনের ক্লাসে আলোচনা করেছি যে হোয়াট ইজ মেটাফিজিক্স, অধিবিদ্যাটা কি, বা হোয়াট ইজ এপিস্টেমোলজি, জ্ঞানবিদ্যা বা জ্ঞানতত্ত্বটাই বা কি, অ্যান্ড হোয়াট ইজ এক্সিওলজি অর্থাৎ মূল্যবিদ্যাটাই বা কি। এগুলো আমরা তো জাস্ট কনসেপ্ট আছে, কিন্তু দর্শন অনুযায়ী এই বিভাগগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। প্রতিটা দর্শন অনুযায়ী প্রত্যেকটা একদম সিলেবাসের জায়গাগুলো কিন্তু ডাইরেক্ট উল্লেখ আছে। তো তোমাদেরকে কিভাবে পড়তে হবে মূল বক্তব্য সমেত সমস্ত কিছু নেই আজকের এই আলোচনা। তো নমস্কার, আমি অভিষেক মৈত্র তোমাদের সাথে আরও একবার আমাদের অনলাইন জমজমাট ক্লাস নিয়ে। তবে হ্যাঁ, যারা এই মুহূর্তে ক্লাসটা করছো অবশ্যই লাইক করে দাও, লাইক করে দিবে এবং ক্লাস শেষে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। প্রত্যেকেই কিন্তু অনেকেই আছো যারা কমেন্টস করে জানাতে ভুলে যাচ্ছ যে ক্লাস কেমন লাগলো, বুঝতে পারছো তো না, আরও বেটার করতে হবে। আমি কিন্তু আমার 100% দিয়ে বেটার করার চেষ্টা করছি এবং আমি ড্যাম শিওর, 100% শিওর, আমার মনে হয় না এতটা সহজ সরল করে সুন্দর করে চক আউট করে তোমার কোনো বইয়ে লেখা আছে বা কেউ তোমাকে বোঝাচ্ছেন, আমার মনে হয় না এটা। কিন্তু তোমাদের সুবিধার্থে আমি কিন্তু সুন্দর করে বলে দিচ্ছি, অল্প একটু পড়ে যাতে তোমার রেজাল্টটা ভালো হয়। অল্প একটু পড়বো, বইয়ে তো গাদা গাদা কথা লেখা আছে, দরকার নেই তো অত। আমার মূল জায়গাগুলো কোনগুলো এইটা বুঝতে হবে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। যারা চ্যানেলে নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। আর যারা ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য বলে রাখি, তারা অবশ্যই 8509456622 8509456622 নম্বরে হোয়াটসঅ্যাপ করো তোমার নাম, ক্লাস, সাবজেক্ট, কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছো, কারণ এতগুলো সাবজেক্টের ক্লাস চলছে, এবং তোমার ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে বলছো। এই 4টে জিনিস লিখে পাঠিয়ে দাও, আমাদের অনলাইন সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে তোমাকে রিপ্লাই দেবে এবং অ্যাডমিশন প্রসেস কী রয়েছে তোমাকে জানিয়ে দেবে। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। আমাদের থার্ড ডে টপিক বেদান্ত দর্শন। অলরেডি ন্যায় দর্শন কিন্তু আমাদের কমপ্লিটেড। তাহলে বেদান্ত দর্শনের অর্থটাই কি? মনে রাখবে, বেদের উপর ভিত্তি করে আমরা প্রত্যেকেই বেদ
বেদান্ত এই যে শব্দগুলো পড়েছি, তাহলে বেদের উপর ভিত্তি করে যে সমস্ত দর্শন গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম আস্তিক দর্শন। আস্তিক মানে কি বলেছিলাম? যারা বেদকে বিশ্বাস করে, বেদকে প্রাধান্য দেয়, সেটাই তো আস্তিক দর্শন। একদম ডে ওয়ানের ক্লাসে মনে করো, আজ থেকে একটা ক্লাসের আগের ক্লাসটাতে মনে করো, অলরেডি পাবলিক করাই আছে ক্লাসটা, কি তাই তো? তাহলে সেই ক্লাসটাতে কিন্তু তোমরা দেখতে পাবে এই বেদান্ত মানে বেদের উপর ভিত্তি করে যে দর্শনগুলো গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম আস্তিক দর্শন। এই যে আস্তিক, আমি আস্তিকবাদী কথাটা লিখে দিয়েছি, তাহলে এই আস্তিক দর্শনটাই হচ্ছে আমাদের বেদান্ত দর্শন। তাহলে বেদান্ত শব্দের অর্থ কি ভাই? ভাই এই যে বোন, তোমাকে বলছি বেদান্ত শব্দের অর্থ কি? তুমি বলবে স্যার বোর্ডেই তো লেখা আছে, স্যার বোর্ডেই তো লেখা আছে। হ্যাঁ একদম এক্স্যাক্ট, তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি। দেখো বেদান্তের অর্থ হচ্ছে বেদের অন্ত। অন্ত শব্দের অর্থটা লিখে দিয়েছি। অন্ত মানে আমরা প্রত্যেকেই জানি, ছোটবেলা থেকেই পড়ে আসছি, অন্ত মানে হচ্ছে শেষ, শেষ ভাগ, অর্থাৎ বেদের শেষ ভাগটা নিয়েই কিন্তু আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ বেদান্ত মানে কি? বেদের অন্ত, বেদের শেষ ভাগ। আমরা আসবো টোটাল ডিটেলসে আসবো, তাহলে বুঝতে পারবে এই যে বেদের শেষ মানে নিশ্চয়ই তার মানে বেদের কিছু ভাগ আছে, তাই তো? না তো এটা তো বলতো না বেদের শেষ ভাগ, বেদের শেষ ভাগটাকেই আমরা বলছি বেদান্ত, তাই তো? এটা তো বলতো না। তার মানে বলছে কেন? নিশ্চয়ই বেদের ভাগ আছে, বেদের কিছু অংশ আছে, যে অংশগুলো আমি লিখে দিয়েছি। এই যে বেদকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক অ্যান্ড উপনিষদ। তার মানে কি? তার মানে বেদান্ত এই উপনিষদ, এই যে উপনিষদটা বলে দিয়েছি, এইটা হচ্ছে আমাদের বেদান্ত দর্শন। মনে থাকবে বেদান্ততে এই উপনিষদ নিয়েই কিন্তু আলোচনার বিষয়বস্তু। তাহলে দেখো এই বেদান্ত দর্শনের প্রবক্তাকে বা বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে ভালো করে জায়গাটা একটু বুঝে নাও। আমি কিন্তু দুটো নাম লিখেছি, এখানে দেখতে পাচ্ছ দুটো নাম লেখা রয়েছে। তাহলে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা বা বেদান্ত দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি বাদরায়ণ। মহর্ষি বাদরায়ণ, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি বাদরায়ণ। এবার কোনো বইয়ে হয়তো তোমরা দেখতে পাবে, অনেক বইয়ে আমি বিভিন্ন বইপত্র ঘেটেছি, শুধু তাই নয় আরও উঁচু ক্লাসের বইপত্রগুলোও ঘেটেছি, সেখানে কিন্তু অনেক বইয়ে লেখা আছে এই মহর্ষি বাদরায়ণ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামেও পরিচিত। ভালো করে শুনে নাও, মহর্ষি বাদরায়ণ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামেও পরিচিত। তার মানে দেখো তুমি হয়তো পড়ে গেলে যে মহর্ষি বাদরায়ণ হচ্ছে বেদান্ত দর্শনের প্রবক্তা, কিন্তু তোমার পরীক্ষাতে দেখালো অপশন দিয়েছে বাদরায়ণটা দেয়নি, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বা শুধু বেদব্যাস কথাটা উল্লেখ করে দিয়েছে। তখন কিন্তু তুমি কনফিউশন হয়ে যেতে পারো যে কী ব্যাপার, আমি পড়লাম বাদরায়ণ, পরীক্ষাতে দেখছি বাদরায়ণ অপশনেই নাই, ব্যাপারটা কি, কেসটা কি? হ্যাঁ डल में कुछ काला है, তাই না? डल में कुछ काला है, कोई काला नहीं है। একদম এখান থেকে যা দেখতে পাচ্ছি একদম ভালো করে মনে রাখবে, মহর্ষি বাদরায়ণ অনেকেই মনে করছেন, অনেক শিক্ষাবিদ, অনেক দার্শনিক মনে করছেন মহর্ষি বাদরায়ণই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামেই পরিচিত। অর্থাৎ বাদরায়ণের অপর নাম আমরা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মনে রাখতে পারি, লিখে রাখতে পারি। ওই জন্য কিন্তু নামটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, মনে থাকবে। ভালো করে নোট ডাউন করে নাও। যদিও আমি যে তোমাদের পিডিএফ নোটসটা দিয়েছি সেই নোটসের মধ্যে কিন্তু লেখা রয়েছে, তবু আমি বলবো অবশ্যই লিখে নাও। নেক্সট চলে আসছি গ্রন্থ। আমরা অলরেডি পেয়ে গেলাম বেদের শেষ ভাগ কি? উপনিষদ। বেদের শেষ ভাগ কি? উপনিষদ। এই যে বেদান্তের অংশ চারটি ভাগের মধ্যে প্রথম ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে উপনিষদ হচ্ছে বেদের অন্ত মানে শেষ ভাগ, তাহলে বেদের অন্তটাই তো আমার এখানে গ্রন্থ। দেখো গ্রন্থ উপনিষদ, তাহলে বেদান্ত দর্শনের মূল গ্রন্থের নাম হচ্ছে কি? উপনিষদ। মনে থাকবে মূল গ্রন্থের নাম হচ্ছে উপনিষদ। তাহলে অংশগুলোও কিন্তু ভালো করে মনে রাখবে, যদিও আমাদের অংশটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, খুব একটা গুরুত্ব নয়, কিন্তু তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য এই যে বেদের অন্ত বা শেষ ভাগ, বেদান্ত শব্দটা এলো কি করে, বেদান্ত মানে কোন দর্শনটাকে বোঝাচ্ছে বা কোন ভাগটাকে বোঝাচ্ছে বেদের অন্ত, তুমি তো আমাকে প্রশ্ন করতেই পারতে। যদি আমি অংশটা না লিখতাম তোমার মনে তো একটা প্রশ্ন আসতোই, তাই না? যে তার মানে বেদের অংশ আছে নিশ্চয়ই, তাহলে বেদের ভাগ আছে, তো বেদের ভাগ মানে শেষ ভাগ, শেষ ভাগটার নামটাই বা কি? এই শেষ ভাগের নামটাই হচ্ছে উপনিষদ, যেটাই হচ্ছে আমাদের গ্রন্থ। মনে থাকবে। নেক্সট দেখো চলে আসছি শাখা। এবার শাখা কিন্তু অনেকগুলোই আছে আমাদের, তো তার মধ্যে কিন্তু তোমাদের আমি দুটো মাত্র শাখা লিখে দিয়েছি। এই দুটো শাখা তোমরা একটু দেখে রাখবে, মানে মনে রাখবে বিভিন্ন শতাব্দীতে, বিভিন্ন সময়, বিভিন্ন শতাব্দীতে এই বেদান্ত দর্শনের বিভিন্ন শাখাগুলো গড়ে উঠেছিল, বিভিন্ন শাখা নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম এবং প্রথম, আই রিপিট ওয়ান্স এগেন, প্রথম যদি বলি তাহলে প্রথম শাখা কিন্তু আমাদের শঙ্করাচার্যের অদ্বৈতবাদ। মনে রাখবে বেদান্ত দর্শনের
প্রথম শাখা, মনে রাখবে এখানে লিখে রাখো বেদান্ত দর্শনের প্রথম শাখা, এটা হচ্ছে প্রথম, এখানে আমি লিখে দিলাম প্রথম। ওকে, বেদান্ত দর্শনের প্রথম শাখাটাই হচ্ছে মহর্ষি শঙ্করাচার্যের বা আচার্য শঙ্করের বা শঙ্করাচার্যের, যা ইচ্ছা বলতে পারি, শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, এই যে অদ্বৈতবাদ। তারপরেও আমরা আরেকটা শাখা পেয়েছি, সেটা হচ্ছে রামানুচার্য, অর্থাৎ আচার্য রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদ, আচার্য রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদ। এছাড়াও আরও আছে, আমি এখানে লিখিনি, বোর্ডে জায়গা নেই বলে। সেটা হচ্ছে তোমাদের সর্বশেষ মধা, আচার্য মধা, ধয় আকার মধা, আচার্য মধার দ্বৈতবাদ। এই যে এগুলো হচ্ছে এক একটা শাখা, মানে এক একটা সময় বিভিন্ন শতাব্দীতে বিভিন্ন এই বেদান্ত দর্শনের শাখাগুলো গড়ে উঠেছে। তো আমাদের তো সব শাখা পড়ার দরকার নেই, জানারও খুব একটা প্রয়োজন নেই, তবুও আমি বলবো, কারণ ডাইরেক্ট তো আমরা ফিলোসফি পড়ছি না, এটা তো ফিলোসফির ক্লাস নয়, এটা তো এডুকেশনের ক্লাস। তাহলে এডুকেশনাল ফিলোসফি যেহেতু আমাদের আছে, তাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্ব দিতে হবে শিক্ষামূলক দিকটাকে, অর্থাৎ শিক্ষাগত গুরুত্ব, বেদান্ত দর্শনের শিক্ষাগত গুরুত্বটাকে ইম্পর্টেন্ট দিতে হবে, এবং তার সাথে গুরুত্ব দিতে হবে মেটাফিজিক্স, এপিস্টেমোলজি অ্যান্ড এক্সিওলজি, এই দুটো পার্ট। কারণ সিলেবাসে কিন্তু এই দুটো পার্ট ডাইরেক্ট উল্লেখ আছে, মনে রাখবে সিলেবাসে এই দুটো পার্ট ডাইরেক্ট উল্লেখ আছে। তাহলে আমরা সহজেই বললাম কি, অদ্বৈতবাদ, শঙ্করাচার্যে তোমাকে প্রশ্ন দিতে পারে, বেদান্ত দর্শনের অন্যতম শাখা অদ্বৈতবাদ, অদ্বৈতবাদের প্রবক্তাকে শঙ্করাচার্য, রামানুজ, মধা, আর একটা অন্য কিছু নাম দিয়ে দিল, মহর্ষি গৌতম, কিছু একটা দিয়ে দিল। তাহলে তোমাকে চিহ্নিত করতে হবে কোনটা এই অদ্বৈতবাদের প্রবক্তা। তাহলে প্রবক্তা হচ্ছেন শঙ্করাচার্য বা আচার্য শঙ্কর, মনে থাকবে। আর একটা বললাম বিশিষ্ট দ্বৈতবাদ রামানুচার্য, অথবা আচার্য রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদ। এবং আরেকটা বললাম, যেটা এখানে আমি লিখিনি, বইপত্র অনেক আছে, টেক্সট বই তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে মধার দ্বৈতবাদ, আচার্য মধার দ্বৈতবাদ, মনে থাকবে। এইবার চলে আসছি মূল নীতি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। বেদান্ত দর্শনের মূল নীতিটাই বা কি? যেমন করে আমরা ন্যায় দর্শনের মূলনীতি পড়েছিলাম, ঠিক একই রকমভাবে বেদান্ত দর্শনের মূলনীতি হচ্ছে ব্রহ্মই একমাত্র সত্য, এই পার্থিব জগৎ, এই জগৎ হচ্ছে মিথ্যা, মনে থাকবে। ভালো করে শুনে নাও, পয়েন্ট টু বি নোটেড, এই লাইনটাই গুরুত্বপূর্ণ। ব্রহ্মই একমাত্র সত্য, বাকি জগৎ হচ্ছে মিথ্যা। এই দর্শনে বিশ্বাসী কোন দর্শন? মনে থাকবে, তোমাকে এই লাইনটা তুলে প্রশ্ন দিতে পারে যে ব্রহ্মই একমাত্র সত্য, বা ব্রহ্মকে একমাত্র সত্য বলে বিবেচনা করা হয়েছে কোন দর্শনে, বা ব্রহ্মকে একমাত্র সত্য, জগৎকে মিথ্যা বলে বিবেচনা করা হয়েছে কোন দর্শনে, বা আলোচনা করা হয়েছে কোন দর্শনে? মনে থাকবে, ওই জন্য মূলনীতি জাস্ট একটা লাইনে আমি লিখিয়ে দিয়েছি। বইপত্রে দেখবে এরকম বড় বড় প্যারা করে, প্যাসেজ করে, দুনিয়ার কি যে লিখেছে, তোমরা পাগল হয়ে যাচ্ছ কি, তাই তো? স্যার পাগল হয়ে গেলাম, স্যার পাগল হয়ে যাচ্ছি, কি লিখেছে এটা ওটা ছাতার মাথা কিছু বুঝতে পারছি না, পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, কি তোমরা বলো তো? হ্যাঁ, তার প্রমাণ কিন্তু তোমরাই। পাগল হওয়ার কিছু নেই, আমি আছি তো, পাগল হওয়ার কিছু নেই। জাস্ট একটা লাইন মনে রাখবো, মূলনীতিটা কি? ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম পরমাত্মা ঈশ্বরই হচ্ছে সত্য, বাকি সব মিথ্যা, এইটুকুটা মনে রাখো। এইবার চলে আসছে উৎসটা কি? এটা কিন্তু চক আউট, বাকি সব টেক্সট থেকে পড়বো আমরা, কারণ এখানে যদি গল্প শোনাতে শুরু করে দিই 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা ক্লাস পার হয়ে যাবে, তাই তো? দরকার নাই। তাহলে উৎসটা কি? এই যে বেদান্ত দর্শনটা এলো কোথা থেকে, উৎসটা কোথা থেকে? দেখো, বাদরায়ণের বেদান্ত সূত্র থেকে এই বেদান্ত দর্শনের উৎপত্তি হয়েছে। বাদরায়ণটাকে, এই যে মহর্ষি বাদরায়ণ প্রবক্তা, যিনি প্রতিষ্ঠাতা বেদান্ত দর্শনের, তাহলে ওনার বেদান্ত সূত্র থেকে, বেদান্ত সূত্র এখানে আমি ব্র্যাকেট করে দিলাম, মানে ইনভার্টেড কমা করে দিলাম, বেদান্ত সূত্র থেকে এই বেদান্ত দর্শনের উৎপত্তি হয়েছে। তো বেদান্ত দর্শন কিসের উপর গুরুত্ব দেয় বলো, তোমরাই বলো, দেখেই বলো, বেদান্ত দর্শন কিসের উপর গুরুত্ব দেয়? বেদান্ত দর্শন গুরুত্ব দেয় বেদের সারমর্মের উপর। বেদের যে সারমর্মটা রয়েছে, বেদের যে উপদেশ নীতিকথা, এগুলোর উপর গুরুত্ব দিচ্ছে কে? বেদান্ত দর্শন, বা যেটা নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয়। মনে থাকলে, তাহলে গুরুত্ব কিসের উপর দেওয়া হয়েছে? বেদের সারমর্মের উপর। এইটুকু জায়গা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এইবার আমি চলে আসছি তোমাদের অধিবিদ্যা, মানে যেটা আমাদের মূল পার্ট, যে পার্টটাগুলো আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই পার্টটা। অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, মূল্যবিদ্যা, যেটাকে আমরা বলছি কি বললাম? মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এক্সিওলজি, তাই তো? অধিবিদ্যাকে ইংরেজিতে বলি মেটাফিজিক্স, জ্ঞানতত্ত্বকে ইংরেজিতে বলি আমরা এপিস্টেমোলজি, এবং মূল্যবিদ্যাকে ইংরেজিতে বলি আমরা এক্সিওলজি। এখানে কি বলা হয়েছে দেখো,
অধিবিদ্যা অর্থাৎ মেটাফিজিক্সের অধিবিদ্যার অর্থটা কি বলেছিলাম? অধিবিদ্যা হচ্ছে একদম যার বাস্তবতাটাকে তুলে নেওয়া হয়, বাস্তবতা সত্যটাকে নিয়ে আলোচনা করা হয়। বাস্তবতা বা সত্যতার উৎস কোথা থেকে এলো, সেটা কোথা থেকে এলো। এই যে যেমন আমি বলি জল, আগের দিন বলছিলাম জল এলো কোত্থেকে? হাইড্রোজেন প্লাস অক্সিজেন দিয়ে। তো হাইড্রোজেন এলো কোত্থেকে? অক্সিজেনের কতগুলো মৌল নিয়ে গঠিত, সেই মৌলগুলো আবার কতগুলো পরমাণু অণু নিয়ে গঠিত। এই যে ফিজিক্সের যে ধারণা, ফিজিক্স কি নিয়ে আলোচনা করে, একদম তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে। তো মাধ্যমিক পর্যন্ত পড়েছে তো, তার মানে কি মেটাফিজিক্স এই ফিজিক্সটা কি নিয়ে আলোচনা করে? তার বাস্তবতা নিয়ে, কোথা থেকে এসেছে সেইটা যদি একদম ভগবান পর্যন্ত চলে যায়, ঈশ্বর পর্যন্ত চলে যায়, তাহলে ঈশ্বর পর্যন্তই আলোচনা করবে কে? অধিবিদ্যা। ঈশ্বর পর্যন্ত আলোচনা করবে অধিবিদ্যা, মনে থাকবে। তার মানে কি এই বেদান্ত দর্শনের অধিবিদ্যা কি? তাহলে বেদান্ত দর্শনের অধিবিদ্যা বা মেটাফিজিক্স হচ্ছে স্বয়ং ব্রহ্ম, যেটা একটু আগে আমি বললাম, এই যে ব্রহ্মই একমাত্র সত্য। এখানে মেটাফিজিক্সের সেম কথাই বলছে, ঈশ্বরই হচ্ছেন একমাত্র সত্য বা ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্য। অর্থাৎ ঈশ্বরই জগতের স্রষ্টা এবং পালক বা সৃষ্টিকর্তা, যাই বলতে পারি। এই যে জগৎটা, এই যে তুমি যে জগতের মধ্যে রয়েছো, যে পার্থিব জগতের মধ্যে রয়েছো, যে এই মোহ মায়া মমতার মধ্যে জড়িয়ে রয়েছো, এই জগৎটা, এই পার্থিব জগৎটা, এই পার্থিব জগতের সৃষ্টিকর্তা কে? এই পার্থিব জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন স্বয়ং ব্রহ্ম বা স্বয়ং ঈশ্বর। এই যে বললাম জলের সৃষ্টি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, ঠিক একই রকম গল্প। তাহলে আমাদের এই যে গোটা পার্থিব জগৎ, এই জগতের সৃষ্টি হচ্ছেন স্বয়ং ব্রহ্ম বা স্বয়ং ঈশ্বর। কারা বিশ্বাস করছে? বেদান্ত দর্শনে বিশ্বাসী যারা, তারা বলছেন স্বয়ং ঈশ্বর। তাহলে এনারা বলে দিলে বেদান্ত দর্শনে বিশ্বাসী, তাই তো? মূল প্রবক্তা কিন্তু মনে রাখবা মহর্ষি বাদরায়ণ। এছাড়াও আরও অনেক প্রবক্তা আছে, যেমন শঙ্করাচার্য, রামানুজ। আমি এখানে প্রবক্তা জাস্ট লিখে দিয়েছি, এছাড়াও আরও আছে যে শঙ্করাচার্য, রামানুজ, মধা, এদের কথাগুলো বলেছি। তো ওটা আমি পয়েন্ট করিনি, জাস্ট এখানে যেহেতু লিখেছি বলে আমি বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে অধিবিদ্যাতে কি দাঁড়ালো? স্বয়ং ব্রহ্মই অর্থাৎ ঈশ্বরই হচ্ছেন জগতের স্রষ্টা বা পালক। ওকে, এইবার চলে এসেছি আমাদের মেটাফিজিক্সের পর এপিস্টেমোলজি অর্থাৎ জ্ঞানতত্ত্ব। বেদান্ত দর্শনের জ্ঞানতত্ত্বে কি বলা হয়? বেদান্ত দর্শনের জ্ঞানতত্ত্ব মনে রাখবে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসনের উপর গুরুত্ব দেয়। শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন, আমি তিনটাই ছোট ছোট করে একটু বলে দিচ্ছি, শুনে নাও। শ্রবণ কোনটা? শ্রবণ হচ্ছে গুরুর কাছ থেকে, গুরু মানে তুমি যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছো, তোমার গুরু। তাহলে গুরুর কাছ থেকে কানে শুনে শুনে যে তুমি জ্ঞানটাকে অর্জন করছো, যে জ্ঞানটাকে তুমি শ্রবণ করছো, শুনছো, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে শ্রবণ। শ্রবণ জ্ঞান। গুরু হচ্ছে কি? ভগবানের ন্যায়, গুরু হচ্ছে ঈশ্বর। তাহলে এই যে এই গুরুর কাছ থেকে তুমি যে জ্ঞানটাকে গ্রহণ করছো বা যে তুমি নলেজটাকে গ্রহণ করছো, শিক্ষাটাকে গ্রহণ করছো, সেটাই হচ্ছে শ্রবণ, অর্থাৎ শুনে শুনে গ্রহণ করছো। আর মননটা কি? মনে রাখবে মনন হচ্ছে এই যে তুমি যা গ্রহণ করছো এই শ্রবণের পর, অর্থাৎ তুমি যে বিষয়বস্তুগুলো গ্রহণ করলে বা যে জ্ঞানটাকে গ্রহণ করলে, সেটা শ্রবণের পর তুমি যখন বিচার বিশ্লেষণ করে তার তাৎপর্য নির্ণয় করছো, সেটা হচ্ছে মনন। কি বললাম? যে জ্ঞানটাকে তুমি শ্রবণ করেছো, যে একটু আগে বললাম শ্রবণ, তাহলে গুরুর কাছ থেকে বা এই জগৎ থেকে যে জ্ঞানটা গ্রহণ করেছো, সেই জ্ঞানটাকে যখন তুমি বিচার বিশ্লেষণ করছো বা বিচার বিশ্লেষণ করে তার তাৎপর্য নির্ণয় করছো, তখন সেটা হয়ে গেল মনন। এবং লাস্ট একটা আছে আমাদের নিদিধ্যাসন। তাহলে নিদিধ্যাসনটা কি? মনে রাখবে মননের পর যখন তুমি সেই তত্ত্বগুলোকে, মানে যে অর্জিত জ্ঞান, সেটাকে নিয়ে তুমি ধ্যানের দ্বারা, প্রতিনিয়ত ধ্যানের দ্বারা উপলব্ধি করছো, ধ্যানের দ্বারা উপলব্ধি করছো, যে নিদিধ্যাসন বলছি। তাহলে ধ্যানের দ্বারা উপলব্ধি করছো, সেটাই হয়ে গেল তোমার নিদিধ্যাসন। মনে থাকবে? অর্থাৎ যে জ্ঞানটা আমরা অন্তরে ধারণ করছি, কিসের দ্বারা? ধ্যানের দ্বারা। যে জ্ঞানটা ধ্যানের দ্বারা আমরা অন্তরে ধারণ করছি, তাকে আমরা বলছি নিদিধ্যাসন। ক্লিয়ার? তাহলে যে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন, এই শব্দটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবা। ওকে, তাহলে বেদান্ত দর্শনের জ্ঞান তত্ত্বে শ্রবণ, মনন, নিদিধ্যাসন এই কথাটা উল্লেখ আছে। ক্লিয়ার? তাহলে শ্রবণ কি, মনন কি, নিদিধ্যাসন কি, সেটাও বলে দিলাম। যদিও এটা কোনো প্রশ্ন আসার মতো নয়, আমাকে যদি দেয় তোমাকে কি দিতে পারে? বেদান্ত দর্শন অনুযায়ী শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন দর্শনের কোন শাখার অন্তর্ভুক্ত? অপশন এ অধিবিদ্যা, বি জ্ঞানতত্ত্ব, সি মূল্যবিদ্যা, ডি কোনোটিই নয়। তাহলে উত্তর হয়ে যাবে
জ্ঞান তত্ত্ব, তাই তো? জ্ঞান, তুমি জ্ঞানটা সংগ্রহ করছো কোথা থেকে? জ্ঞানের উপর গুরুত্ব প্রদান, জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজিতে জ্ঞানের উপর গুরুত্ব প্রদান। অ্যান্ড লাস্ট যেটা আছে আমাদের মূল্যবিদ্যা। মূল্যবিদ্যাটা কি? যখন তুমি আত্মার উপলব্ধি করছো, পরমাত্মা ঈশ্বরকে তুমি যখন উপলব্ধি করছো, পরমাত্মাকে যখন উপলব্ধি করছো, সেই উপলব্ধি করার পর এবং মনকে পবিত্র করে তুলছো, মনকে নিষ্কাম করে তুলছো, এই পবিত্র করে তোলাটাই হচ্ছে বেদান্ত দর্শন অনুযায়ী এক্সিওলজি অর্থাৎ মূল্যবিদ্যা। এর ভ্যালুটা বুঝতে পারছো? ভ্যালু মানে কি? মূল্যটার কথা বলছে। তাহলে মূল্যবোধটা কি? মনে রাখবা, আত্মার উপলব্ধি এবং মনকে পবিত্র করে তোলা। এইটা হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে আমাদের এক্সিওলজি অর্থাৎ মূল্যবিদ্যা। মনে থাকবে তো? বলো, ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার তো? এইটুকু জায়গা ভালো করে শুনে নাও, জাস্ট এইটুকু জায়গা মনে রাখবে। যদি প্রশ্ন দেয় যে বেদান্ত দর্শনে বেদের অন্ত কোন শাখাটিকে বা কোন বিষয়টিকে বলা হয়েছে, উত্তর হচ্ছে উপনিষদ, তাই তো? বা বেদান্ত শব্দটির অর্থ কি? বেদের অন্ত। মানে তোমাকে নানা রকমভাবে প্রশ্নটা দিতে পারে, তাই তো? তাহলে বেদান্তর মানে বেদান্ত শব্দটির অর্থ হচ্ছে বেদের অন্ত, বা আমরা কি বলি? বেদের শেষ ভাগ। তো শেষ ভাগটা কি বলেছি? উপনিষদ। দেখো, লাস্ট ভাগ হচ্ছে উপনিষদ। প্রবক্তাকে মহর্ষি বাদরায়ণ, যিনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নামেও পরিচিত, গ্রন্থ উপনিষদ। শাখা তো 4টে বলে দিয়েছি। আর হচ্ছে কি শাখা বলছে? অংশ 4টে বলে দিয়েছি, ভাগ। আর শাখা, বিভিন্ন শাখা আছে, বিভিন্ন শতাব্দীতে বিভিন্নভাবে শাখা গড়ে উঠেছে। তার মধ্যে 2-3টে শাখা আমি বলেছি, শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, আমাদের রামানুচার্যের বিশিষ্ট দ্বৈতবাদ, এবং আরেকটা বললাম যেটা এখানে লেখা নেই, সেটা হচ্ছে মধার দ্বৈতবাদ। ক্লিয়ার? তাহলে প্রথম শাখা যদি বলে সেটা হচ্ছে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ। ক্লিয়ার? আর মূলনীতি ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ ফলস, তাই তো? ট্রু ফলসের গল্প, তাই তো? ব্রহ্ম হচ্ছে ট্রু, জগৎ যা আছে সব ফলস। আচ্ছা, উৎস কি? বাদরায়ণের বেদান্ত সূত্র। আর গুরুত্ব বললাম কি? বেদের সারমর্মের উপর গুরুত্ব প্রদান করে। জাস্ট চক আউটটা ভালো করে মনে রাখো। কি হেল্পফুল তো? তোমরাই বলো, হেল্পফুল তো না হাউসফুল? হেল্পফুল ইকুয়াল টু হাউসফুল, কি তাই তো? হাউসফুল তো? টপিকটা হাউসফুল তো? কি হ্যাঁ কি না? ইয়েস অর নো রিপ্লাই করো, ইয়েস অর নো। মাথা ঢুকেছে কি বললাম? আর অধিবিদ্যাতে তো এই কথা বলেই দিয়েছি, লেখাও আছে এখানে। জাস্ট টুক করে তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। এইবার আমি তোমাদের কিন্তু শিক্ষার লক্ষ্য অর্থাৎ বেদান্ত দর্শনের শিক্ষাগত গুরুত্বটা নিয়ে একটু আমি আলোচনা করব। টুক করে স্ক্রিনশটটা নিয়ে নাও, টুক করে জলদি স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, স্ক্রিনশটটা নিয়ে নাও। আমি আর লিখছি না, বোর্ডের মধ্যে আর লিখছি না, আমি জাস্ট মুখেই বলে দিচ্ছি যেমনটা আগের দিন আমরা করেছিলাম। প্রত্যেকে আগের ক্লাসটা তো নিশ্চয়ই দেখেছো, না দেখলে ওই আই বাটন আছে উপরে, আই বাটন ক্লিক করো, প্রেস করলে দেখতে পাবে, অথবা প্লেলিস্টে গেলেও দেখতে পাবে। ন্যায় দর্শনে যখন আমরা আলোচনা করেছিলাম শিক্ষাগত গুরুত্ব, সেখানে আমি কি বলেছিলাম? এখানে জাস্ট একটু পয়েন্ট করছি, তাই তো? আচ্ছা, আমি জাস্ট এখানে পয়েন্ট করছি, মুখেই আমি বলে দেবো শিক্ষাগত গুরুত্ব। আচ্ছা, শিক্ষাগত গুরুত্বতে আমরা কি করব? প্রথমেই যেটা করব, লক্ষ্য, শিক্ষার লক্ষ্য, তাই না? বেদান্ত দর্শনে শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত? শিক্ষার লক্ষ্যটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। বেদান্ত দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত? শুধু তাই নয়, শিক্ষার লক্ষ্যের পর কি করব? পাঠ্যক্রম আলোচনা করব। পাঠ্যক্রম, ওকে? পাঠ্যক্রমটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। জায়গাটা আমি কিন্তু স্টার মার্ক দিয়ে দিলাম, যাও। এই যে পাঠ্যক্রমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। পাঠ্যক্রম ছাড়াও আমাদের আর কি আছে? শিক্ষণ পদ্ধতি, শৃঙ্খলা, শিক্ষক। কি একটা বললাম? শিক্ষণ পদ্ধতি। তারপর কি বললাম? শৃঙ্খলা। আর একটা পড়বো হচ্ছে আমরা শিক্ষক। তাহলে এই যে 5টা পার্ট আমাদেরকে পড়তে হবে। এই যে 5টা পার্ট কি না, এটা প্রত্যেকটা দর্শনেই পড়তে হবে। বেদান্ত দর্শনের শিক্ষাগত গুরুত্বতে আমরা এটা পড়ছি, এডুকেশনাল ইমপ্লিকেশন। ন্যায় দর্শনেও আমরা এইভাবেই পড়েছি, ন্যায় দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত, ন্যায় দর্শনের মতে পাঠ্যক্রম কী হওয়া উচিত, ন্যায় দর্শনের মতে শিক্ষণ পদ্ধতি কী হওয়া উচিত, টিচিং, শিক্ষণ পদ্ধতি মানে টিচিং। ন্যায় দর্শন অনুযায়ী শৃঙ্খলা কেমন হওয়া উচিত, শিক্ষক কেমন হওয়া উচিত। একই রকম বেদান্ত দর্শনেও আমরা কিন্তু পড়তে হবে। তাহলে আমি যদি একটু তোমাদেরকে বলি, সুন্দর করে ছোট্ট করে একটু আলোচনা করার চেষ্টা করি, তাহলে কি বলবো? দেখো, সহজ সরল ভাষায় কি বলবো? প্রথমেই যদি বলি শিক্ষার লক্ষ্য, তাহলে শিক্ষার্থীকে মোক্ষ বা মুক্তির পথ নির্দেশ করা হচ্ছে বেদান্ত দর্শনের মূল লক্ষ্য। শিক্ষার্থীকে মোক্ষ বা মুক্তির পথ নির্দেশ করাটাই হচ্ছে বেদান্ত দর্শনের মতে শিক্ষার লক্ষ্য, যেখানে
অবিদ্যার অপসারণের কথা বলা হয়েছে। অবিদ্যার অপসারণ মানে কি? যার মধ্যে জ্ঞান নেই, ন্যূনতম জ্ঞান নেই, সেই জ্ঞান যদি না থাকে সেই অবিদ্যাটাকে দূর করো। তাহলে অবিদ্যাকে দূর করা, অবিদ্যার অপসারণ করাই হচ্ছে বেদান্ত দর্শনের মতে মূল লক্ষ্য। অর্থাৎ শিক্ষার্থীকে মুক্তি লাভ দেওয়া বা শিক্ষার্থীকে মোক্ষ লাভের পথ দেখিয়ে দেওয়াটাই হচ্ছে বেদান্ত দর্শনের মূল লক্ষ্য। এবার চলে আসছি পাঠ্যক্রম। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা পাঠ্যক্রম। আমি কিন্তু স্টার দিয়েও দিয়েছি অলরেডি, দেখো স্টার অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে আমি যদি পাঠ্যক্রমটা বলি, তাহলে বেদান্ত দর্শনে পাঠ্যক্রমকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে। বেদান্ত দর্শন অনুযায়ী পাঠ্যক্রমকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। পরীক্ষাতে কিন্তু আসার চান্স সর্বাধিক। কি কি? একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা। অপ বয়শূন্য রয় আকার, বয়হস্যি দয়জফলা আকার, অপরাবিদ্যা। আর একটা বললাম পরাবিদ্যা। তাহলে প বয়শূন্য রয় আকার, বয়হস্যি দয়জফলা আকার, পরাবিদ্যা। এই পরাবিদ্যা আর অপরাবিদ্যাটা কি সেটা ছোট্ট ছোট্ট করে জানতে হবে তোমাকে। মনে রাখবে, পরাবিদ্যা যেটা সেটা হচ্ছে ব্রহ্ম সম্পর্কিত জ্ঞান, ঈশ্বর সম্পর্কিত জ্ঞানটাই হচ্ছে পরাবিদ্যা। যেমন বেদ, পুরাণ, এই যে এগুলো পড়লে কি হয়? এগুলো পড়লে আমরা কিন্তু ঈশ্বর সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। তাহলে সেটাই হচ্ছে তোমার পরাবিদ্যা, মনে থাকবে। তাহলে অপার্থিব যেটা বাস্তব নয়, সেই অপার্থিব বিষয়ের জ্ঞানটা বা যেটা ঈশ্বর বা যেটা পরমাত্মা সেই সম্পর্কিত জ্ঞানটাই হচ্ছে পরাবিদ্যা। আর অপরাবিদ্যা কোনটা? যেটা বাস্তব। মনে রাখবে, যেটা বাস্তব বা যেটা পার্থিব, মানে এই যে বস্তু জগৎ বা যেটা কর্মকেন্দ্রিক, কাজের উপর ভিত্তি করে যে জ্ঞানটা আমরা অর্জন করি, লাইক জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা, এগুলো সবই হচ্ছে কি? কাজের উপর। তুমি চিকিৎসা করছো, কোনো মানুষকে সেবা করছো, তার ট্রিটমেন্ট করছো, এটা তোমার কাজ। এই কাজের উপর ভিত্তি করে যে জ্ঞানটা তুমি অর্জন করবে সেটাই হয়ে যাচ্ছে তোমার অপরাবিদ্যা, মনে থাকবে। আর পরাবিদ্যাটা কি বললাম? পরাবিদ্যা হচ্ছে তোমার ব্রহ্ম সম্পর্কিত, ঈশ্বর সম্পর্কিত জ্ঞান। আর অপরাবিদ্যা হচ্ছে কর্মকেন্দ্রিক জ্ঞান, মনে থাকবে। কর্মকেন্দ্রিক জ্ঞান, উদাহরণ তো বলেই দিচ্ছি, জ্যোতির্বিদ্যা, রাজনীতি, ব্যাকরণ, চিকিৎসাবিদ্যা, এগুলো সবই হচ্ছে অপরাবিদ্যা। এইবার চলে আসছি শিক্ষণ পদ্ধতি। এক্ষুনি বলে দিলাম শিক্ষণ পদ্ধতি, জ্ঞান তত্ত্বে শ্রবণ, মনন, নিদিধ্যাসন। তাহলে শিক্ষণ পদ্ধতি কেমন হবে? গুরুর কাছ থেকে শুনে শুনে মনে রাখাটা, গুরুর কাছ থেকে শুনে শুনে জ্ঞানটাকে অর্জন করা, এটা একটা পদ্ধতি হবে। মনন হবে, যা তুমি শুনছো সেটাকে বিচার বিশ্লেষণ করে তার তাৎপর্যকে উপলব্ধি করা, এটা মনন হবে। এবং নিদিধ্যাসন, যে এই যে যা উপলব্ধি করলে, যে জ্ঞানটাকে উপলব্ধি করলে, সেই জ্ঞানের দ্বারা পরমাত্মাকে উপলব্ধি করা, অর্থাৎ ধ্যানের দ্বারা পরমাত্মাকে উপলব্ধি করা, ঈশ্বরকে উপলব্ধি করা। তাহলে শিক্ষণ পদ্ধতি কেমন হওয়া উচিত? শিক্ষণ পদ্ধতি শ্রবণ, মনন এবং নিদিধ্যাসনের উপর ভিত্তি করেই গুরুত্বটা দেওয়া হয়েছে। তার মানে ন্যায় দর্শন পড়ছি তো এগুলোর উপরেই ভিত্তি করেই তো হবে, তাই না? নেক্সট দেওয়া আছে, দেখো কি আমি বললাম, শিক্ষণ পদ্ধতির পর শৃঙ্খলা। একদম মনে রাখবা, শৃঙ্খলা মানে হচ্ছে মুক্ত শৃঙ্খলা, ওপেন, মুক্ত শৃঙ্খলা বা আত্মশৃঙ্খলার কথা বলা হয়েছে। আত্ম মানে নিজে থেকেই শেখাই, মুক্ত শৃঙ্খলা বা আত্মশৃঙ্খলার কথা বলা হয়েছে। আর শিক্ষক হবেন কি? শিক্ষক হবেন, যেটা আমরা অলরেডি ইউনিট মানে গ্রুপ এর সাব ইউনিট 2, সাব ইউনিট বিয়ে পড়েই নিয়েছিলাম আমরা গ্রুপ এর ইউনিট 1-এর। সেখানে কি পড়েছিলাম? শিক্ষক কেমন হবে? শিক্ষক হবেন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ফ্রেন্ড, ফিলোসফার, গাইডের বাংলা কি? বন্ধু, পথপ্রদর্শক এবং নির্দেশক। তাহলে শিক্ষকের রোলটা কি হবে? ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, বা বন্ধু, পথপ্রদর্শক এবং নির্দেশক। এই শিক্ষকের ভূমিকাটা হবে এরকম। কার মতে? অ্যাকর্ডিং টু বেদান্ত দর্শন, তাহলে এই যে শিক্ষা লক্ষ্যগুলো বললাম, এটা অলরেডি ব্যাখ্যা বিশ্লেষণ প্রত্যেকটা টেক্সট বই আছে। কি হওয়া উচিত নয়, আমি যে নোটটা দিয়েছি সেই নোটসেও লেখা আছে, বা আমি যে বইটা লিখেছি সেই বইয়ের মধ্যে হয়তো তোমরা পেয়ে যেতে পারো। তো যাই হোক, যদি থাকে তো খুবই ভালো, না থাকলে কোনো সমস্যা নেই, কেন আমি এখানেই বলে দিচ্ছি, বা টেক্সট বইগুলোতে লেখাও আছে, তাই তো? তাহলে এই হচ্ছে তোমাদের ছোট্ট করে আমি আলোচনা করেছি, সুন্দর করে আলোচনা করে দিলাম। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো জায়গা বুঝতে সমস্যা হয়, অবশ্যই ভিডিওটা যে জায়গাটাতে সমস্যা হলো আর একবার দেখো, কারণ প্রত্যেকটা কথা কিন্তু আমি দুবার করে রিপিট করেছি, 2-3বার করে রিপিট করেছি, একবার বলে ছেড়ে দিইনি, যাতে তোমার বুঝতে অসুবিধা হয়, তাই তো? তোমার যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্যই কিন্তু আমি 2-3বার করে রিপিট করা। আর ক্লাসটা অলরেডি 30 মিনিটস ওভার হয়ে গেছে, অলরেডি 30 মিনিট হয়ে গেল ক্লাস। দেখো, ছোট ছোট করে আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সুতরাং অবশ্যই লাইক করো, অবশ্যই প্রত্যেকে লাইক করবে, এটা আমার অনুরোধ তোমাদের কাছে। এবং ক্লাসটি ভালো লাগলে প্রত্যেকে কমেন্টস করে জানিও ভালো লাগলো কিনা, কেন কমেন্টস করতে তোমরা হয়তো অনেকেই ভুলে যাচ্ছ। আর তোমাদের কমেন্টস না পেলে কিন্তু আমিও বুঝতে পারছি না যে সত্যি আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি তোমরা কি বুঝতে পারছো, তোমাদের কি হেল্পফুল হচ্ছে। তোমরা কমেন্টসের মাধ্যমে না জানালে আমি কিন্তু বুঝতে পারবো না, আমি কিন্তু এনার্জি পাবো না। আমি সবসময় কি বলি, আমি যদি মোবাইল ফোন হই, তোমরা হচ্ছে আমার চার্জার। যতক্ষণ না তুমি আমাকে চার্জ দিচ্ছ কমেন্টসের মাধ্যমে, লাইকের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে,
ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চার্জ হব না। আমি তো মোবাইল ফোন, তুমি তো আমার চার্জার, কি তাই তো? তাহলে ভালো করে পড়াশোনা করো। এরপরে আমরা আলোচনা করব বৌদ্ধ দর্শন, দেন ইসলামিক দর্শন। তাহলে আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে চলে আসবো আমরা পাশ্চাত্য দর্শন। মনে থাকবে তো? ঝটপট আলোচনা করো। এরপরের ক্লাসটা কিন্তু আমরা গুগল মিটে, যদি কারো কোনো ডাউট থাকে তো অবশ্যই গুগল মিটে আলোচনা হয়ে যাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই যারা আজকে চ্যানেলে নিউ ছিলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি তাদের জন্য প্লেলিস্ট সাজিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট সেমিস্টার এডুকেশন ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 লেখাই রয়েছে। সেই প্লেলিস্টে গিয়ে তোমরা প্রত্যেকটা ক্লাস উপলব্ধি করতে পারো। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। সেখানে কনসেপচুয়াল ক্লাস, এমসিকিউ এর ক্লাস, তারপর তো গ্রুপ তো আমাদের করাই আছে। পেড ব্যাচের গ্রুপ রয়েছে, ফ্রি গ্রুপ রয়েছে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। তোমরা পেড ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো, যেখানে পয়সা দিয়ে যেমন তোমরা টিউশন পড়ো ঠিক এখানেও তাই, তোমরা তার জন্য 8509456622 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো তোমার নাম, ক্লাস, সাবজেক্ট, অ্যাড্রেস। আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করবে এবং তুমি সিস্টেম সম্পর্কে জেনে যাবে, অবগত হবে। তারপরেই তোমার পারমিশন নিয়ে তোমাকে গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। যদি কারোর ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, যদি তোমাদের মা বাবা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাই, তাহলে অবশ্যই 9046025267 নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারো। ওকে? আর ফোন যদি বাই চান্স না ধরতে পারলাম না, বারবার করার কিছু নেই। হয়তো ব্যস্ত থাকি, বা ক্লাসে থাকি, বা রেকর্ডিংয়ে থাকি, বা স্কুলে থাকি, ওই জন্য হয়তো ফোন ধরি না। কারণ আমি যখন ক্লাস নিই বা পড়াই তখন কিন্তু আমি কারোর ফোন পিক আপ করি না। এটা আমার খুব ছোটো থেকে এই অভ্যেসটা আমার। পড়াশোনা করার সময় ফোন ধরি না, বা আমি যখন এখন পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি, এই যে অনেকগুলো মিসড কল হয়ে আছে, অনেকক্ষণ ধরে ফোন করছে, এই যে অলরেডি এখন অফলাইন পড়তেও এসছে, ফোন করছে, আমি কিন্তু ফোন ধরছি না। কেন? তোমাদের সাথে এখন আমি কথা বলছি, এই যে তোমাদের সাথে আমি লাইভে রয়েছি, তাই তো? তোমাদের সাথে আমি এখন রেকর্ডিংয়ে রয়েছি, লাইভ প্রিমিয়ার চ্যাটে রয়েছি। তাহলে দেখো, অবশ্যই কিন্তু আমি তোমাদের জন্য পরিশ্রম করছি। তোমরাও অবশ্যই কিন্তু একটু শুধু নিজের পরিশ্রমটাকে এখানে দাও। রেজাল্ট চোখ বন্ধ করে হবে, 40-এ 40 চোখ বন্ধ করে পাবে। যারা রেগুলার ক্লাস করছো এই ইউটিউব চ্যানেল, অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেল তথা তোমাদের প্রিয় এই পরিবার এডুকেশন সেন্টারের সাথে যারা যুক্ত রয়েছো, মিলিয়ে নিও। প্রতি বছর এটা হচ্ছে, এবছর হবে। কারণ কি? অভিজ্ঞ শিক্ষকের কথা কিন্তু কখনোই বিফলে যায় না। মার্কেটে অনেক কিছুই শুনবে, দরকার নাই। তুমি শুধু নিজের কথাটা শোনো। তোমার ভালো লাগছে তো? তোমার যদি ভালো লাগে অবশ্যই তুমি কিন্তু থাকবে। তো অলওয়েজ ওয়েলকাম। সকলের কাছে শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে গুড নাইট, লাভ ইউ অল।